Beauty is nothing without brains. Brains last, beauty doesn't. Beauty is not about having a pretty face, it's about having a nice heart, beautiful mind, and most importantly, a beautiful soul. I'm Naziba Khan would like to welcome you all to another brand new episode of Yamaha Youngstar. But before I go to the introduction part, I'd like to say more. Glamour, height, age, and size. You can beat all of those things with this. So focus on that point, be confident, do not give up, because remember, every day is a new beginning. Today we have four iconic fashion icons from both Bangladesh and Singapore fashion industry. I'll go one by one. আজকে আমাদের সাথে আছে the iconic and the gorgeous, the very prominent model and choreographer আজরা মাহমুদ। কেমন আছেন আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো, আপনাকে পেয়ে অনেক বেশি লাগছে। এবং আমাদের সাথে আরো আছে the very talented and successful fashion photographer আবু নাসের। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, তুমি তো ভালো আছো? খুব ভালো প্রোগ্রাম হচ্ছে দেখছি তোমারটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরো আছে বিবাহিত হলে নাকি শিল্পীর কদর কমে যায়, এই ব্যাপারটা, এই ট্যাবুটা ভেঙে দেওয়া বা ভেঙে দিয়ে বিজয়ী হওয়া মিসেস বাংলাদেশ মুনজারিন অবনী। কেমন আছেন আপু? ভালো আছি নাজিমা, কেমন আছো? অনেক ভালো, অনেক বেশি ভালো লাগছে। and today we have a very good foreign friend of mine, a friend from a beautiful country, Singapore, Bendik Go. How are you, Ben? Very good, thank you. Hello, Thank you so Bangladesh. much. Yeah, Hello. Bangladesh is doing great. And just to let you know that before some of few days back, when I interview you, you become more handsome and looking fantastic. I'm really glad to have you. Just to let the viewers know that Ben is a media personality, a fashion icon from Singapore. We'll go one by one to every one of you. So আমি প্রথমে একটা আজরা আপুর কাছে যেতে চাই। আপু, আপনারা জেনে খুশি হবেন যেই কটা এপিসোড হয়েছে এবং যখনই আমি কোনো মডেল পেয়েছি সবাইকে আমি একটা কথাই জিজ্ঞেস করেছি, the iconic initiative that you have taken, fashion innovation on the banner of Canvas, virtual photoshoot, সেই সম্পর্কে আসলে আজকে আমি খুবই খুশি যে ডিরেক্ট আপনার মুখ থেকে আমি শুনতে পাবো। একটু শুনুন। Thank you very much. It started off as an experimental project আর কি। একদমই আমরা সবাই ঘরে বসেছিলাম এবং ঘরে বসে থাকার কারণে ভাবছিলাম যে কিছু একটা করা দরকার, কারণ কোনো একটা সলিউশন বের করা দরকার। আদৌ আশা করছিলাম যে এই সিচুয়েশনটা থেকে আমরা খুব শীঘ্রই বের হয়ে যাব, কিন্তু যদি না বের হতে পারি তাহলে কি করব, সেখান থেকেই আসলে ক্যানভাস ফ্যাশন ইনোভেশন বাই আজরা মাহমুদের ভাবনাটা শুরু। এবং ভার্চুয়াল ফটোশুট কিন্তু বিশ্বে অনেক আগে থেকেই হয়েছে এক্সপেরিমেন্টাল শুটটা, সো ইট ওয়াজন্ট এনিথিং নিউ। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটু পার্টিসিপেশন বাড়িয়েছি ফ্রম উই হ্যাড আ স্টাইলিস্ট, উই হ্যাড আ ফটোগ্রাফার, উই হ্যাড আ কাপল অফ মডেলস অ্যান্ড অল দ্যাট। সো পুরো একটা টিম ক্রিয়েট করে আমরা ভার্চুয়াল ফটোশুটটা করেছি ফর just as a solution for the e-commerce platform or যারা নতুন ফেসবুক এফকম যেটাকে আমরা বলছি ফেসবুক প্ল্যাটফর্মের জন্য আমরা একটা ছোট্ট সলিউশন। অলসো আমরা যেহেতু সবাই বাসায় বসে আছি অ্যান্ড উই নো দ্যাট অনেকে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, সো সেটা যেন না হয়, সবাইকে সচল রাখার একটা ছোট্ট কি বলবো আমাদের ইচ্ছা ছিল, প্রয়োগ ছিল, উদ্দেশ্য ছিল। So overall, I think Abu Nasser was also a part of it, and it came out very, very well. I have to say, Nasser Chobigula was brilliant. But overall, আমার মনে হয় যে আমাদের এই ছোট্ট উদ্যোগটা ভালোই হয়েছে ফর দ্য টাইম বিং একটা সলিউশনের জন্য। বাট এটাও বলতে চাই যে খুব বড় কাজের জন্য এটা সলিউশন না, কারণ হচ্ছে যে এটার ফাইল সাইজগুলো খুব ছোট হয়। সো আমরা যদি বিলবোর্ড অথবা এরকম ধরনের কোনো ছবির কথা বলে থাকি দেন দিস ইজ নট আ সলিউশন, বাট ছোট ছোট কাজের জন্য আই থিঙ্ক দিস ওয়াজ আ গুড ফাইন্ড ফর অল অফ আস।
এক্স্যাক্টলি, আমরা আসলে সেই প্রত্যাশাই করি যে আসলে এই সময়টাও যে আপনি ইউটিলাইজ করেছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে সবাই দেখা গেল যে গসিপ করছে, টিভি দেখার সময় নষ্ট করছে, হ্যান ত্যান করছে, বা কেউ পরের সমালোচনায় ব্যস্ত, যেটা আসলে আমরা করতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুলি ইউটিলাইজ দ্যাট টাইম এন্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমরা আবারও আসবো আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ মানজিবা। একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে ইউ অলওয়েজ হ্যাভ টু বি আহেড অফ দ্য সিচুয়েশন, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু উইন। সো সেটা আসলে মাথায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাসায় বসি না কেন, চিল করি না কেন, যাই করি না কেন, কিন্তু একটা সিচুয়েশন থেকে, একটা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে কিভাবে আসতে হবে সেই ভাবনাটা সবসময় থাকা জরুরি। এক্স্যাক্টলি, আমি আসলে সেটাই আসলে মনে করি। আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু নাসির ভাইয়ের কাছে যেতে চাই যে আজকের আড্ডাটা আমরা আসলে ফর্মাল, খুব বেশি মানে গম্ভীর কথাবার্তা না বলি, কারণ অলরেডি আমাদের মানে মনের ভিতরে এত জ্ঞান যে আসলে এটা বিনিয়ে কোনো লাভ নেই। নাসির ভাই, আমার না খুব জানতে ইচ্ছা করে, যেহেতু আপনাকে পাওয়ার সুযোগ পেয়েছি, মডেল আর ফটোগ্রাফারদের ভিতরে নাকি খুব প্রেম চলে, এটা কি সত্যি? মানে তারা নাকি প্রেমই করে, মানুষ বলে কোনো কাজ করে না, একটা মেয়ে ফটোশুট করলেই নাকি তার প্রেমে পড়ে যায়। তো এই ব্যাপারে আপনার আসলে মতামত? আসলে কথাটা একটা ভুল, একটা সাধারণ মানুষের নজর থেকে হয়তো দেখলে অনেক রকম কিছুই দেখা যায়। মডেলিংটা আসলে এমন একটা কেরিয়ার যেখানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করতে হয় এবং ফটোগ্রাফারকেও নিজেকে আপগ্রেড করতে হয়। সো এখানে একটা দুজনের মধ্যে একটা কোলাবরেশনের ব্যাপার থাকে, যে একজন আরেকজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সো ফার্স্ট অফ অল একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হলে আগে একটা বন্ধুত্ব থাকতে হয়। বন্ধুত্বটা তৈরি হলে তাহলে একজন আরেকজনের সুযোগ সুবিধা অসুবিধা বুঝে এক একটা ফটোশুট ফটোশুট প্ল্যান করা যায়। সব মডেলই একভাবে কাজ করতে পারে না। সো তখন যেটা হয় যে প্রত্যেকটা ফটোগ্রাফারের বা প্রত্যেকটা মডেলের তার নিজস্ব কিছু চয়েস থেকে যায়, যে আমার এই ফটোগ্রাফারটাকে ভালো লাগে। ফটোগ্রাফার কিছু 5টা মডেলকে পছন্দ করে যে একে দিয়ে কাজ করাবে। এটা কাজটাকে খুব ফাস্ট বের করে নিয়ে আসার জন্যই কিন্তু বেসিক্যালি এই বন্ডেজটা তৈরি হয়, এই বন্ডিংটা তৈরি হয়। এটাকে প্রেম বলে না, এটা প্রেম কখনোই নয়, এটা একটা বন্ধুত্ব। হ্যাঁ, তবে একটা জিনিস, এই বন্ধুত্বটা প্রেম থেকে নিচে, বন্ধুত্ব থেকে একটু উপরে, এই মাঝামাঝি একটা সম্পর্কের মধ্যে থাকে, খুব থিন একটা লাইন এটা। হ্যাঁ, তো যারা এটা মেনটেন করতে পারে তারাই হচ্ছে সাকসেসফুল হয়। অর্থাৎ আমার মডেলের সকল সুযোগ সুবিধা আমাকে বুঝতে হবে এবং মডেলকেও বুঝতে হবে ফটোগ্রাফারের কি সুযোগ এবং অসুবিধাগুলো আছে, তার মধ্যে হোল ক্যাম্পেইন বা হোল প্রজেক্টটা যাতে নেমে আসে। তো এই সময় যদি কোনো মডেল যদি বলে যে না আমি টাইম মতো খেতে পেলাম না, কেউ খাচ্ছে না, সো সে খাওয়ার জন্য পাগল হওয়ার দরকার নেই, তাকেও ব্যাপারটা বুঝতে হবে। আবার ফটোগ্রাফারকেও বুঝতে হবে যে মডেল কোন খাবারটা খেতে পছন্দ করে। তো তাহলে ফটোগ্রাফার চাবে যে তাকে ওটাই এনে দিতে, ওই খাবারটাই তাকে দিতে, যাতে সে ওটাই খায়। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলা, এই আন্ডারস্ট্যান্ডিং গুলা আমরা ইউজুয়ালি যেটা হয়, মডেল হোক বা একজন সেলিব্রিটি হোক, অ্যাক্টরস হোক, আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি। হ্যাঁ, সো আমরা কোনো জায়গায় যখন গেট টুগেদার করি কোনো একটা কারণ ছাড়া, তখন আমাদের ওই বন্ধুত্বটা অনেক অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আমরা খুব মজা করি, আমরা খুব এই কাজগুলো নিয়ে কথা বলি, ওখানে গেলেও কাজ নিয়ে কথা বলি, এই লাস্ট কাজটা অনেক মজা হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। অন্যান্য ফটোগ্রাফাররাও বলে, অন্যান্য মডেলরাও বলে। সো হাউ ইট কুড বি এ প্রেম? এটা কোনদিনও প্রেম না, এটা বন্ধুত্ব। তাহলে তো বলতে হবে আমার যে পুরানো, আমি তো অনেকদিন ধরে করছি ফটোগ্রাফি, 25 বছর হয়ে গেল। সো আমার যারা পুরানো মডেল আছে তাদেরকে নিয়ে তো আমি কাজ করতেছি না, আমি তো নতুনদের নিয়ে কাজ করতেছি। তাহলে কি তাদের সাথে আমার ভালোবাসা চলে গেছে? তারা অন্যান্য প্রফেশনে শিফট করছে। আজরা তুমি ছিলে এক সময় মডেল, তোমার সাথে আমি কাজ করছি, এখন আজরা মডেলিং করে না, আজরা এখন বেসিক্যালি করে আরো বড় বড় কাজ, বড় বড় প্রজেক্ট। এবং ওর প্রজেক্টের কথা, অর্থাৎ যে প্রজেক্ট নিয়ে আমরা কথা বললাম ক্যানভাসের সাথে, ওই কাজটা যখন আমি বলছি যে আজরা ইজ দ্য লিডার, আমি আর কোনো চোখ বন্ধ করে বলছি ইয়েস আমি করতেছি। সো দিস ইজ কল ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি। এটা প্রেম না, এটা প্রেম হতেই পারে না আসলে। এক্স্যাক্টলি, আমরা আসলে সেই প্রত্যাশাই করব। এবং আজরা আপু এবং আপনারা দুইজন, both of them have contributed a lot in our fashion industry, but obviously so proud of you, both of you. আমি আবার আসলে আপনাদের কাছে যাব এখন। I would like to go to my friend Bendigo. Can you hear me? Loud and clear. Okay, I'm really glad to have you. I know last time I interviewed, I came to know about
some very interesting facts about the chewing gum, cleanliness, discipline. But today, I would like to ask you a different thing. Since you know that you were a judge of Face of Bangladesh and you were in Dhaka, I'm really looking forward to know about the experience from you. Well, it was my first time in Bangladesh, and it was a very, very pleasant experience. I had the wonderful opportunity to be one of the judges of Face of Bangladesh, and I felt that the talent that we saw was of really, really good standing. It was a very high quality. A little bit of a positive and constructive criticism was that perhaps some of the criteria could be more stringent in the sense of perhaps the height of some of the models could be of a certain height. Otherwise, it looks a bit strange if it goes like 1.6 and then you get someone with 1.75, 1.78 on stage. So it's a bit of an imbalance. Aside from that, I think everyone's good looking and pretty and beautiful and hunky, charming. It's good quality, well organized, well executed. The crowd was good. And I think the winners were very deserving. I'm very happy with the winners. Yeah, they are. And you know what happens in Bangladesh industry? We are really dedicated. Since we have to work along with so much conservativeness, since we belong to a restricted society, but still we are doing fantastic job. We are really confident about ourselves and I know how to do and what to do. And I know that someday we'll be able to reach to the up to the mark level and also we'll add toward the ultimate success. আমি একটু অবনীর কাছে আপনার কাছে একটু যেতে চাই যে বিয়ে করলে নাকি মানে শিল্পীদের গুরুত্ব কমে যায়, তাকে নাকি কাজে নেয় না। আপনি তো শুধু বিবাহিত নাই, সেই সাথে বাচ্চারও মা। তো এই যে আপনি সমাজের মুখে একটা কষে থাপ্পড় দিলেন, এটার জবাবে আসলে জানতে চাই যে এত কনফিডেন্স, এত এনার্জেটিক আপনি কিভাবে? কনফিডেন্স আর এনার্জি এই দুটাই আমি বলবো আমার ফ্যামিলি আমাকে দিয়েছে। কারণ আমি যে সময়টা শুরু করি তখন আমার বাচ্চার বয়স, আমি যদি ধরে নেই যে আমার ওয়ার্কআউট অনেক আগে থেকে শুরু করতে হয়েছে, বিকজ আমার একটা টার্গেট ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং, বাট এরকম না যে আমি আবার মডেলিং এ ব্যাক করবো আর এই টাইপের কিছু, বাট আই ওয়ান্টেড টু ডু সামথিং। সো আমার বাচ্চার বয়স যখন 3 মাস তখন থেকে আমাকে ওয়ার্কআউট শুরু করতে হয়েছে। অফকোর্স আমার ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল, তখন থেকে আমি হেলদি খাবার খাওয়া শুরু করেছি। সো তখন থেকে তারপরে আমি আমার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টারটা শেষ করলাম, তারপরে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলাম, তারপরে বাংলাদেশকে আবার রিপ্রেজেন্ট করলাম ফর্মুলা স্টুডেন্টসে, প্রথমবারের মতো ফর্মুলা স্টুডেন্টে। এর আগে বাংলাদেশ থেকে কেউ যায়নি, আমি এবং আমার টিম গিয়েছি, টিম প্রাইমাস। প্রথমবারের মতো বাংলাদেশকে ফার্স্ট ফর্মুলা প্রোটোটাইপ কার আমরা বানিয়ে দিয়েছি। সো ওটা নিয়ে সেখানে গেলাম, তারপর 2টা প্রাইজ পেলাম। তো তখন আমার কনফিডেন্স আরো বেড়ে গেল দ্যাট আমার বাচ্চা তখন মাত্র 8 মাস, ওই 8 মাসের বাচ্চা দেখে আমি এগুলো করছি। তো তারপরে যখন আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে হ্যাঁ মিসেস বাংলাদেশ একটা প্রোগ্রাম হবে, তো সবাই বলছিল যে না ভালো হবে না, মিসেস এর প্রোগ্রাম কেমন হবে, ছোটখাটো হবে। আমি ওকে ফাইন, জাস্ট লেটস ডু ইট, মানে স্টার্টিং যেহেতু হচ্ছে আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। সো আমি খুবই সিরিয়াসলি এই প্রোগ্রামটা নিয়েছিলাম। উইথ এভরি সেশন আমার ওয়ার্কআউট, আমার যেটা আমি সবসময় বেশি প্রায়োরিটি দিয়েছি ইট হেলদি, তারপর আমার প্রেজেন্টেশন, আমার ড্রেস আপ, প্লাস হচ্ছে আমি কিভাবে আমার কমিউনিকেশন স্কিলটা আরো ডেভেলপ করব যদি আমি কিছু হতে পারি, বা আমার আগে থেকে একটা টার্গেট ছিল যেহেতু, তো আমি চেষ্টা করে যাচ্ছিলাম। তারপরে তো আমার আল্লাহর রহমতে আমি হয়ে গেলাম উইনার। তারপরে জার্নিটা আরো টাফ ছিল, বিকজ তারপরে প্রেশার আরো বেড়ে গেছে। আমার বাচ্চা মাত্র দেখা গেল যে 1.5 বছর যখন আমি হলাম আর কি মিসেস বাংলাদেশ, এত ছোট বাচ্চা নিয়ে রাতে জেগে থাকতে হতো, দিনের বেলা ওয়ার্কআউট করতে হতো, নিজেকে সবকিছুর জন্য প্রিপেয়ার করতে হতো। দেশে বাইরে গিয়েছি আমি অনেক কিছু নিয়ে আসতে, বিকজ অনেক কিছু আমাদের দেশে অ্যাভেলেবল না। তো সব মিলিয়ে অনেক প্রেশারের মধ্যে দিয়ে গিয়েছি, বাট একটা কথা সবসময় বিশ্বাস করতাম, আমার আম্মু বলতো যে নেভার গিভ আপ। আমার শাশুড়ি আমাকে বলেছে যে অবনী লাইফ ইজ ডিফিকাল্ট, সো ইউ জাস্ট ডোন্ট এক্সপেক্ট ইট, ইট উইল বি লাইক okay, everything will be so smooth the way you want. So these two people, my mother-in-law and our amma, my mom, so these two really helped me a lot to be whatever I am today.
Exactly. আমরা আবারও আপনার কাছে আসবো, and it was really challenging for you, of course, but the way you have managed and synchronized everything at a time, that's fantastic. আমরা আবারও আপনার কাছে আসবো। একটু আজরা আপুর কাছে আমি যেতে চাই that আমরা আসলে যদি আপনার স্ট্রাগল পিরিয়ড গুলি, গল্পগুলি শুনি, which is really inspiring, যেটা আমাকে which really inspired me a lot. But I really want to ask you that how many times did you get rejected just for your skin tone? Oh wow, uncountable. Despite of being so successful. Uncountable times of being rejected because I'm dark. Oh wow, I seriously lost count. I really did. And that has gone on for a long time. I started working in 2001, and although I won a beauty contest in 2002, even then I was still rejected till 2007. And then my career took off in a very good direction. And even after that, I was rejected. I think girls get rejected all the time because they're dark in this country. It's very sad, but it's true. আসলে এবং যেভাবে সাকসেসফুলি আসলে মানে এতবার রিজেক্ট হওয়ার পরেও যে আসলে আপনি উঠে দাঁড়িয়েছেন বারবার, এবং যার জন্য কিন্তু আজকে আপনি আজরা মাহমুদ। আমরা আবারও আপনার কাছে আসবো, একটু নাসির ভাইয়ের কাছে জানতে চাই, হয় কি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা ফটোগ্রাফারদের আপনি যদি একটা মানে বেশ উন্নত মানের বললেও ভুল হবে, মানে আপনার কোয়ালিটি নিয়ে কথাই আমি বলতে চাই না, ভয় আমি এতটা ভীত যে আপনার সামনে নিয়ে কথা বলছে, কিন্তু হয় কি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাকি ডার্ক স্কিন টোনকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া যায়, কিন্তু বাংলাদেশে নাকি এখনো আমরা পিছিয়ে। আসলে ডার্ক স্কিনের টোনের সাথে কি ভালো মানে লাইটিংটা নাকি যদি অনেক বেশি সাদা হয় বা বেশি ফেয়ার স্কিন টোনের সাথে নাকি লাইট ম্যাচ করতে প্রবলেম হয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বা আপনার মতামত? অ্যাকচুয়ালি ডার্ক অর মানে কি বলবো, ফেয়ার স্কিন এটা কোনো ফ্যাক্টর না, এটা লাইটিং করার নলেজটা থাকতে হবে। আমি যেটা বলবো যে আমি পার্সোনালি ডার্ক স্কিন পছন্দ করি, সেটা আলাদা কথা, প্রত্যেকের পার্সোনাল একটা ব্যাপার থাকে। সো আমি ফটোগ্রাফার হিসেবে পার্সোনালি যদি ডার্ক স্কিন পছন্দ করি, আমার ক্লায়েন্ট পছন্দ করে ব্রাইট স্কিন। তো এখন তার ব্রাইট স্কিনের প্রতি টান থাকার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে ডার্ক স্কিন মডেল নিতে পারছি না। হ্যাঁ, ইভেন এমনও হয় যে এখন কাজ করতে গেলে আগে মডেল যখন আমাদের উপরে ছাড়া হয়, প্রথমে কোশ্চেনটা করে নেই যে আপনাদের কি এই প্রবলেমটা আছে, আপনারা কি ডার্ক স্কিন বা ডার্ক টোন বা ব্রাইট টোন নিয়ে কোনো কোশ্চেন কি অ্যারাইজ করবেন, নাকি আমি ওর মধ্যে থেকে বেছে নেই। যদি কোনো রকম না থাকে তাহলে আমি নিউট্রাল থাকার চেষ্টা করি, একজনকে ডার্ক নেই, একজনকে একটু ব্রাইট নেই। হ্যাঁ, দুজনকে নিয়ে কাজ করার চেষ্টা করি একসাথে, সেটা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। চারজন মডেল থাকলে আমি এক্স্যাক্টলি এইভাবে ভাগ করে নিই। আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে ডেফিনেটলি মেয়েটা ডার্ক হবে আর ছেলেটা একটু ব্রাইট হবে। সো এভাবে সাজানো হয়, এটা আমার কাজের স্টাইলের মধ্যে পড়ে। আর ইন্টারন্যাশনালি যেটা বলবো, আসলে ইন্টারন্যাশনালিও এরকম কোনো, আমি যে দু চারটা কাজ করেছি এরকম কোনো রেসিজম আমি দেখিনি, যে আমি রেসিজমই বলবো এটাকে। কারণ হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি তাদের যোগ্যতা, মডেল কত ফাস্টার কাজ করতে পারে, মডেল কত ভালো কাজ করতে পারে, এইটা তাদের কোশ্চেন থাকে। এবং আমিও মডেল বাইরে যদি কাজ করতে চাই, ফার্স্ট অফ অল আমি মডেলদের কখনো ছবি দেখে ইমপ্রেস হই না, তাদের ভিডিও পাঠাতে বলি, তাদের কিছু প্রোফাইল ভিডিও আসে, সেটা দেখার পরে তাদের কিছু পারফরমেন্স থাকে সেই ভিডিওতে, সেটা দেখে যখন আমি বুঝি যে হ্যাঁ একে দিয়ে করা যাবে, দেন আমি যদি বাইরে কাজ করতে যাই তাদেরকে আবার ইন্টারভিউ নেই। অর্থাৎ যদি আমার 4টা মডেল লাগে, আমি 8টা মডেল চুজ করি, 8টা থেকে 4টাকে মানে শর্ট করে সামনাসামনি ইন্টারভিউ করে তারপরে হচ্ছে আমি সিলেক্ট করি। তো ওখানে স্কিন টোনের কোনো ফ্যাক্টরি থাকে না। স্কিন টোনের ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফটোগ্রাফার কিভাবে লাইট হ্যান্ডেল করছে, লাইটের টোন কিভাবে হ্যান্ডেল করছে, এটার সাথে স্কিন টোনের কোনো দোষ নেই। আমি বলবো মডেলের যোগ্যতা সবকিছু। Yeah, I think it's all about how you manage everything. That's the main thing. I love to go to Ben that I'm really happy. I hope you're not bored. Are you? Yeah, I'm happy. Okay, I'm glad that you didn't say that I'm bored. That then the blame will go to me, to the anchor. No. I think I wish at this point in time I could speak and understand Bangladeshi. Otherwise, I'm just lost. Okay, that's fine. So Ben, now I want to ask you, suppose that you have become the Prime Minister, the Honorable Prime Minister of Singapore. What's the thing that you would like to change? I don't think it will ever happen in my lifetime. Just imagine. If it happens, I think there's only one thing that I wish to
amend in the Singapore Constitution, and that is it is how we punish people for crimes like murder. We still practice capital punishment, which means we hang the person. And I believe that everybody, no matter how bad that person is, should be given a chance to live and to reform and to repent. And therefore, if I were to become Prime Minister of Singapore, I would abolish the capital punishment and impose instead the life imprisonment. And that person could spend many more of his years in prison, and he could be a new and reformed person, and he could jolly well make an impact in prison, and do work with the people that he meets, and that's my only wish. Yeah, it is. I think that's really nice, and I think you have mentioned a thing that really is sensitive, but yeah, I think everyone has the right to get a second chance. Yeah, they really have, but it's okay, and I'm really happy that the way you presented those sentences about. But I think you really believe in peace. That what I have observed about you. So thank you so much, and please stay with us. Don't go away. I will come back to you again. আমি একটু অবনী আপুর কাছে জানতে চাই, হয় কি আমাদের দেশে সবকিছুই না আমরা খুব হুট করে একটা ডিসিশন নিই। হুট করে মনে হলো তো ফিল্ম বানিয়ে ফেললাম, প্রি প্রোডাকশনের কোনো বালাই নাই, মন চাইলেও তো একটা কম্পিটিশন মানে বিউটি পেজেন্টের মতো একটা কম্পিটিশন করে বসলাম। কিন্তু আসলে বাংলাদেশ কিন্তু আসলে ম্যাটার না। যখন ইন্টারন্যাশনাল একটা প্রেজেন্ট হয়, এটা ডিপেন্ড করে যে ওই জায়গাটা যে একটা মেয়ে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তার কিন্তু আসলে গ্রুমিং এর দরকার আছে, এবং এটাও দরকার আছে যে সেখানে যে সে কি ব্যাপার ফেস করবে এবং তাকে কিভাবে ট্যাকেল দিবে। তো এই যে প্রি প্রোডাকশন বা গ্রুমিং, এই ব্যাপারগুলো থেকে কি আমরা পিছিয়ে আছি? এবং যদি থাকি তাহলে সেটা কেন আপনার মতো? আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমি যেটা মনে করি যে একটা যদি কম্পিটিটরের কথা আমি চিন্তা করি, যেমন আমার ক্ষেত্রে আই ওয়াজ সো ব্লেসড অ্যান্ড লাকি বিকজ আমাকে অনেকগুলো মানুষ অনেকভাবে হেল্প করেছে। আমি যদি একটা বলি, আমার স্কিনের ডক্টর আলাদা ছিল, আমার ডার্মাটোলজিস্ট আলাদা ছিল, আমার হেয়ারের জন্য বাম ভাই ছিল, কামরুল ভাই ছিল, আমার আলাদা একটা ডেন্টিস্ট ছিল, আইকো ডেন্টাল। সো প্রত্যেকটা জিনিস না আমি আলাদা আলাদা করে গুছিয়েছি, কারণ আমি এর আগে একটা বিউটি প্যাজেন্টে গিয়েছি যেটা ছিল ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি। তো ওটাতে আমি এত সিরিয়াস ভাবে যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমি গিয়েছি। তো ওখানে গিয়ে আমি এই জিনিসগুলো শিখেছি যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টাস্ক আছে, সেগুলো কমপ্লিট করে আসতে হবে। সো ওখান থেকে যেটা আমি শিখেছি, এবার আমি সেটা অ্যাপ্লাই করেছি। আমি প্রত্যেকটা জায়গা টাচ করেছি। ইনফ্যাক্ট যদি আমার সেই ফটো বুথ মানে যতগুলো ছবি আমি আপলোড করেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবগুলো ছবিও যদি তুমি স্ক্রল করে দেখো যে প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা অ্যাটায়ার কি হবে, প্রত্যেকের সাথে হেয়ার স্টাইল কি হবে, ওখানে আলাদা আমার হেয়ার স্টাইলিস্ট ছিল। তো আমার মাথায় না ওটা ছিল না যে আমাকে জিততে হবে, আমার মাথায় এটা ছিল যে আমাকে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হবে। বিউটি প্যাজেন্টে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তারা যাচ্ছে বা এখন যাওয়া শুরু করেছে, তো ওরা যাতে একটা স্ট্যান্ডার্ড পায় সেইটাই আমার ক্রিয়েট করা টার্গেট ছিল, নট উইনিং সামথিং। তারপরেও আই গট দ্য অ্যাম্বাসেডর টাইটেল, যেটা হচ্ছে এখন আমি জাস্ট 7 দিন আগে দেখলাম যে মিসেস ওয়ার্ল্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বড় করে আমার ছবি দিয়ে অ্যাম্বাসেডর লিখেছে ওরা। সো এটা দেখে অনেক ভালো লাগছে যে ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আমি গিয়েছি এবং আই গট দ্য টাইটেল, অ্যাম্বাসেডর টাইটেল। আর যেটা যে আমাদের ল্যাকিং এর কথা বলছিলাম, আমাদের একটা স্কুলই দরকার, যে স্কুলে না একটা যে যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে তার একজন ম্যানেজার থাকবে, যে ম্যানেজার এসব কিছু টেক কেয়ার করবে। তার মাথায় যদি আমরা বেশি প্রেশার দিয়ে দেই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তাহলে তার মানে সেই জিনিসগুলো আসলে নিতে পারবে না সুন্দর করে। তাকে ফোকাস করতে হবে যে সে কিভাবে কমিউনিকেট করবে সবার সাথে, কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তার কথার মাধ্যমে। কারণ ওখানে অনেকগুলো সেশন থাকে যেখানে স্পিচ দিতে হয়, যেখানে বাংলাদেশকে নিয়ে বলতে হবে, হয়তো বা কারেন্ট ইকোনমিক সিচুয়েশন নিয়ে বলতে হতে পারে, পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে বলতে হতে পারে, গ্লোবাল অনেক বিষয় নিয়ে কথা বলতে হতে পারে। সো সে নিজেকে ফোকাস করবে ওইটাতে, আর অন্য ম্যানেজার বা অন্য কোনো তার টিচার গ্রুমার থাকবে যে তার অন্যান্য জিনিসগুলোর দিকে নজর দিবে। সো এইভাবে অন্যান্য কান্ট্রিতে হয়ে থাকে, যেটা আমি হেয়ার স্টাইলিস্ট বাংলাদেশকে কিন্তু নিয়ে যেতে পারি নাই, আমার হেয়ার স্টাইলিস্ট হচ্ছে পোর্তো রিকো থেকে।
তারপরে আমার যে ম্যানেজার ছিল সেও এসেছে পুর্তরিকো থেকে। আমি কিন্তু এখান থেকে বসে ওখান থেকে হায়ার করেছি বিকজ দে আর মোর ক্যাপেবল টু ডু দ্যাট। আমার দেশে এখনো এই ট্রেন্ডটা নেই, বা আমার দেশে এখনো ওই গ্রুমারটা নেই যে বিউটি প্যাজেন্টের জন্য গ্রুম করবে। বিউটি প্যাজেন্ট হচ্ছে জাস্ট আমি একটা সুন্দর কাপড় পরে হেঁটে আসলাম, এইটা না। আমাকে একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে অন্যান্য কান্ট্রির সাথে, যার কারণে আমি আরো পরে বাংলাদেশকে আরো বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করার সুযোগ পাবো, আরো অনেকগুলো কাজ করার সুযোগ পাবো, যেটা বাংলাদেশ বা আমার এই অর্গানাইজেশন মিসেস বাংলাদেশকে আরো হেল্প করবে, বা মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশনকে অনেক হেল্প করবে। আমার সাথে সেটাই প্রত্যাশা, কারণ তোমার সময় লাগবে এবং সময়ের সাথে সাথে হয়তো বা আমরা নিজেদেরকে আরো বেশি আসলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করবো, একটা পর্যায়ে চলে যাবো। আসলে একটু দেখে আসে আসলে যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, আমাদের দর্শকরা কি বলছে। হয় কি আজরা আপু বা যারা আসলে দেখতেছেন আজের ভাইয়া, যেহেতু এয়ারক্রাফট আমি এখন ফ্লাই করার সুযোগ পাবো না, লকডাউনে আছি, তাই আমি যখন কোনো কমেন্ট বক্সে যাই তখন আমার মনে হয় কি যে উড়াল দিয়ে যদি কমেন্ট বক্সে সবার সবগুলো কমেন্ট করতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। কিন্তু সেই সুযোগ নিয়ে যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমাদের সাথে আছে Michael Donor, and he is from Ireland. He is saying hello friends, hello and thank you Donor for joining with us. আমাদের সাথে আছে ফাতেমা বিনতে রাসেল, বলছে হ্যালো সবাইকে দেখছি, ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদের সাথে আরিয়ান শাহিন আছে, আফনান জুনায়েদ আছে, বলছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ভালো লাগছে। আমাদের সাথে আরো আছে সাবিনা জাহান, আরো আমাদের সাথে জয়েন করেছে মাসুম বিল্লাহ। উনি একটা মানে অদ্ভুত কমেন্ট করেছে, আমি জানি না এটা আসলে বলা উচিত কিনা। উনি বলেছে যে করোনার মধ্যে আপনারা এসব কি শুরু করেছেন, আল্লাহ খুদার নাম নাই। যাই হোক, আমি হয় কি অনেক উপস্থাপক আসলে এই কমেন্টটা পড়বে না, কিন্তু কেন ভাই আমরা শো করা অফ করে দিলে কি করোনা চলে যাবে? মানে এই মেন্টালিটি নিয়ে আসলে আপনারা কেন যে মানে আমি জানি না, এটা বলা ঠিক না, তবে আমার মনে হয় মেন্টালিটি চেঞ্জ করা উচিত, কারণ এটাই আসলে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে আসলে বাধা দেয়। যাই হোক, আপনি যদি আমার সাথে যারা নেগেটিভ কমেন্ট করবেন ভেবেন না যে আমি আসলে উপস্থাপক হিসেবে খুব ছেড়ে কথা বলতে পছন্দ করি না, নাম ঠিকানার সহ যদি ফাঁস করি তখন কিন্তু আসলে আমার দোষ দিতে পারবেন না। যাই হোক, আমি একটু নাচের ধারের কাছে আবার চলে যাব। হয় কি আমাদের দেশে একটা মানে সমস্যা আছে, সেটা হচ্ছে নুডিটি আর আর্ট দুইটাকে আমরা মিক্স আপ করে ফেলি, এবং যখন আমরা পশ্চিমা বিশ্বের কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক দেখি সেটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করি, খুব বেশি আসে আনন্দ পাই। কিন্তু আমাদের দেশের যারা শিল্পী আছে তারাই যখন তার থেকেও বেশি ক্রিয়েটিভ বা এই টাইপ কিছু করতে চায় আর্টিস্টিক, তখন আমাদের ভিতরে সংস্কৃতি জাগ্রত হয়। তো আপনার কি মনে হয় যে কনজারভেটিভ মাইন্ডটা আমাদের ক্রিয়েটিভ হতে দিচ্ছে না? আসলে এতটাই মানে কি বলবো কনফ্লিক্টেড কিছু কথাবার্তা, যে এগুলো নিয়ে আসলে যে জিনিসটা দরকার হচ্ছে শিক্ষা, একটা জাতির শিক্ষা। একটা জাতির শিক্ষা কতটুকু আসলে শিক্ষিত হয়ে উঠছে তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, একটা মানুষ কি কি নিয়ে চলে? সমাজ নিয়ে চলে, হ্যাঁ, সংস্কৃতি নিয়ে চলে, ধর্ম নিয়ে চলে, হ্যাঁ, এই তিনটার একটা কেউ বাদ দিতে পারবে না। ধর্ম কিছু কথা বলে যেটা সংস্কৃতির সাথে কনফ্লিক্ট করে, সংস্কৃতি কিছু কথা বলে যেটা সমাজের সাথে কনফ্লিক্ট করে, আবার সমাজ কিছু কথা বলে সেগুলো আবার ধর্মের সাথে কনফ্লিক্ট করে। আমি যদি এই কনফ্লিক্ট নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাহলে তো কখনো জিনিসটা হবে না। বিষয়টাকে দেখতে হবে একটু, আমরা যেটা খুব বেশি বলি যে আমি খুব ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ডেড বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে আমি সবাইকে সম্মান করব, যে যে কাজটা করছে সম্মান করব, এবং সেই সম্মানটা তার প্রতি হবে যে হচ্ছে মানুষের সরাসরি কোনো রকমের ভয়ঙ্কর লেভেলের কোনো ক্ষতি করে না। এখন আর্ট এমন একটা জিনিস, আর্ট প্র্যাকটিস করার একটা ব্যাপার, আর্টটা মানুষ প্র্যাকটিস করে। এখানে নিউডিটি থাকুক, গ্ল্যামার থাকুক, বা একটা শুড বি এনিথিং, যাই হোক, ফ্যাশন হোক বা একটা স্টিল লাইফ ফটোগ্রাফি হোক, এনিথিং হোক, সেইটার মিনিং 10টা মানুষের কাছে 10 রকম, 10 ভাবে সে নেয়। হ্যাঁ, আমাদের সমাজের একটা ট্যাবু হয়ে গেছে, বা ট্যাবু, এটা আমি ট্যাবুই বলবো, যে নারী মানে হচ্ছে সেক্সুয়াল আইকন, সেক্স আইকন হিসেবেই ধরা হয়, যে মানে যৌন উত্তেজনা হচ্ছে নারী। এটা আসলে একটা ভুল ব্যাপার। এটাকে একটু ঘুরায় যদি ধরা হয় যে আসলে এটা একটা আর্ট, আমাদের এই আর্টটাকে যদি আমি আর্টকে রেসপেক্ট করে দেখি তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে মাথায় আসার কথা না। সো আমাদের সমাজে আসলেই কোশ্চেন হয়ে দাঁড়ায়। আর আমাদের বাংলাদেশের কেউ করলেই, আমি জানি না, আমার এখানে অবশ্যই দুজন মেয়ে আছে, অবনী অনেক অনেক দূর আগে, মানে অনেক স্টেপ আগায় গেছে। ও শুরুতে আমার তো আমরা অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন কাজের কারণে ও একটা অন্য ট্র্যাকে চলে গেছে, আমি একটা অন্য ট্র্যাকে, হয় না।
কিন্তু কথা হচ্ছে যে অবনীকেও অনেক কিছু ফেস করতে হয়েছে জীবনে, আজরাকেও হয়তো করতে হয়েছে, কিন্তু রেসপেক্ট যদি শো করা হয় তাহলে কিন্তু আর্ট এমনি রেসপেক্টিভ হয়ে যায়, যে না যে আর্ট একটা রেসপেক্ট করার জায়গা। সো আমরা মনে হয় যে আমাদের ওই ওপেন মাইন্ডেডটা জায়গাতে আসি, সবাইকে রেসপেক্ট করি, আর্টকে রেসপেক্ট করি, প্যারালালি ধর্মকেও রেসপেক্ট করি, সমাজ ব্যবস্থাকেও রেসপেক্ট করি। শুধু এর লেগ পুল করা, তার লেগ পুল করা, একে নিয়ে বাজে কথা বলা, ওকে নিয়ে বাজে কথা বলা, এতে কিন্তু কখনো কোনো কিছু কি বলবো, ধর্মতেও তো নিষেধ আছে যে অপর সম্পর্কে বাজে কথা বলো না। তো এই বাজে কথা বলাটা বন্ধ করতে হবে, অ্যাপ্রিসিয়েশন। আর যদি কারোর কাজ ভালোই না লাগে, তার সাথে একজন সরাসরি আলোচনায় আসতে পারে যে ভাই দেখো তুমি এরকম একটা কাজ করছো, এই কাজটা আসলে সামাজিকভাবে আসলে গ্রহণযোগ্য নয়, এটা করা উচিত না, এটা আমার কাছে মনে হয় না। আলোচনা করে তাকে বুঝাতে পারে বা তার মতামতটা তার কাছে পেশ করতে পারে, তার মধ্যে একটা পরিবর্তন আসতেও পারে। কিন্তু তাই বলে তার পিছনে কথা বলবো এটা তো ঠিক না। তো আমি এটাই বলবো আর কি, যে আর্টকে সম্মান করা উচিত, যে কোনো আর্টকে। আমার কাছে মনে হয় কি, যেটা আমি সবসময় প্রত্যেকটা শোতেই প্রায়ই বলে থাকি, যে ইউ হ্যাভ টু treat people with respect and dignity. Really doesn't matter you don't know them or even you don't agree with them, you have to treat them with respect. আমি আরেকটু জয়েন করতে চাই, এখানে একজন যে কমেন্টটা করছে যে এই সময় করোনার সময় কি শুরু করা হলো, তোমার কাজ উপস্থাপনা করা, তুমি তোমার কাজ কন্টিনিউ করবা। আজরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আজরার কাজ করবে। অবনী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে এখন কাজ করতেছে, আমি ওকে ফলো করি, বিভিন্ন টাইপের প্রজেক্টে সে কাজ করছে, মানে সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করছে, ও ওর কাজ করবে। আমার কাজ ছবি তোলা, আমি ছবি তুলবো। তো করোনা বলে কি আমরা কিছু বন্ধ করে, কাজ বন্ধ করে বসে থাকবো ঘরের মধ্যে? নো। তাহলে আমি যদি কাজ বন্ধ করে দিই, একজন তাহলে ডাক্তারও তার কাজ বন্ধ করে দিক, একজন তরকারি ব্যবসায়ী সেও তার বিক্রয় বন্ধ করে দিক, একজন ভ্যানওয়ালা সেও তার কাজ বন্ধ করে, সবাই কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকুক, সরকার টাকা পয়সা দিবে, সরকার খাওয়াবে, সরকার সবকিছু করবে। ইজ ইট রিয়েলি পসিবল? যার প্রফেশনে সে কাজ করবে। আজকে একটা ডাক্তার কাজ না করলে তাকে পিটায় ধরে মানুষ, এটা কোনো কথা? আমাদের সমাজের কি অবস্থা? তো আমি এই একটা কথাই বলবো, আই শুড সে ওয়ান থিং, যে যে যার জায়গায় যে কাজটা করে সে সেই কাজটা করুক। আমাদের আমি ভেরি ইমপ্রেসড উইথ আওয়ার পুলিশ ফোর্স এন্ড র্যাব ফোর্স, যারা কাজ করতেছে তারা কতজন করোনায় আক্রান্ত হয়েছে। আজকে দেখা যায় যে একসময় এই পুলিশ ফোর্সদের কত সাধারণ মানুষরা গালাগালি করতো, এখন তারাই প্রাউড করে, তারাই বলে যে না আমাদের পুলিশ ফোর্সরা কাজ করে। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ, all we have to do things together, যার যার কাজ ঠিকভাবে করি। সেটা আমরা সেই প্রত্যাশাই করি। আমি তো আজরা আপুর কাছে যাবো, যে হয় কি আপু, দেখা যায় যে অনেক ফেমাস মডেল যারা আসলে বর্ণাঢ্য ক্যারিয়ার, শুধু মডেল না বা মানে নিজের ইন্ডাস্ট্রির সাথে জড়িত, অনেক প্রমিনেন্ট ফিগার আসলে লাস্টের দিকে ক্যারিয়ারের শেষে এসে দেখা গেল হতাশ হয়ে যায় এবং নিজের জীবন নিয়ে যাওয়ার মতো আত্মঘাতীও আসলে ডিপ্রেশন একটা নিয়ে নেয়। তো এই ডিপ্রেশন থেকে আসলে বের হওয়ার উপায় কি? ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায় কি? ইটস সাচ আ ডিফিকাল্ট কোশ্চেন না, অ্যাকনলেজ না আমাদের দেশে। হ্যাঁ বলো। আমি একটা ছোট্ট কোশ্চেন করি, তুমি তো আবার মাঝখান থেকে why am I getting too much ডিপ্রেশন নিয়ে বলছি, তুমি তো একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিজেকে আপগ্রেডেড করছো। একসময় ফুল ফ্লেজড মডেল ছিলা, দেন হচ্ছে এখন কোরিওগ্রাফার, স্টাইলিস্ট এন্ড লট অফ থিংস, ইউ ডু লট অফ থিংস, মানে ইউ ব্রিং আ ভেরি বিগ টার্নিং পয়েন্ট ইন আওয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি। সো ইন দ্যাট কেস এই ডিপ্রেশন জিনিসটা তো সবসময় থাকে, তুমি ভালো বলতে পারবা যে আসলে ওভারকামটা কিভাবে হয়? অনেস্টলি আমরা যত সহজে বলি যে আমাদের এই কাজটা বা আমরা যে কাজটা করি মডেলিং বলি, সেটা কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য। এটা আসলে সবাই আমরা জেনে আসি ঠিকই, কিন্তু যখন সেই লিমিটেড টাইমটা পার হয়ে যায় তখন কেন যেন এটাকে মেনে নিতে অনেক কষ্ট হয়। এটা আই থিঙ্ক ফর এনিওয়ান হুজ প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক উইল ফিল দ্য সেম। কিন্তু এটাও সত্যি যে ডিপ্রেশনটা থেকে আমার বের হতে হবে, এই মন মানসিকতাটা যদি থাকে তাহলে আমি এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে আমার জন্য বা অন্যের জন্য সুবিধাটা হয়।
যেমন আমার ক্ষেত্রে আমার মডেলিং এর সময় শেষ হয়ে গিয়েছিল বলে আমি আরেকটা ফেস করেছি এমন কিছু না, কিন্তু আমার যেটা হয়েছিল যে ওভারঅল আমি ইন্ডাস্ট্রিতে থাকতে চেয়েছিলাম এবং ইন্ডাস্ট্রিতে লঙ্গার রানে থাকার জন্য বিহাইন্ড দ্য সিন চলে যাওয়াটা ওয়াজ আ ওয়াইজার ডিসিশন। তো সেভাবে করেই আসলে আমার কাজের যে বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন জিনিস পিক আপ করেছি সেই জায়গাটা থেকে। কিন্তু তারপরও আমি জানি যে একটা সময় এসে আই উইল বি রিপ্লেসড, মাই টাইম উইল বি ওভার। তো এই চিন্তাটা আমি প্রতিদিন একটু মেনে নেওয়ার চেষ্টা করি এবং আমার কাছের মানুষগুলো কিন্তু সবাই জানে যে প্রতি বছরই আমি বলি এই বছর আমার কাজ শেষ, আমার আর কাজ হবে না, আমি কি করব, ও মাই গড আমি শেষ হয়ে যাব, মানে আমি তো আর কিছু করতে পারবো না, এতটা বছর দিয়ে দিয়েছি। এই ধরনের ভাবনা ধারণা প্রতি বছরই বছরের শেষের দিকে আমার আসে। কিন্তু তারপরও কেন যেন একটা এনার্জি, একটা কনফিডেন্স, একটা নিজের প্রতি বিশ্বাস খুঁজে পাই আমি, এবং আমার সারাউন্ডিং সেই বিশ্বাসটা আমাকে দেয় যে আমি মনে করি না এরপরে আমি আরো অনেক কিছু করতে পারবো, বিকজ আই এম কেপেবল অফ ইট। সো আমি মনে করি যে ডিপ্রেশনটা আসবেই, সেটা ধরে রাখতে পারবে না কোনো মানুষই, কিন্তু সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার বা বেরিয়ে যাওয়ার পদ্ধতিটা নিজেরই বের করতে হবে। এবং সেই ভাবনাটা যদি আগে থেকেই থাকে তাহলে ডিপ্রেশনের সময়টা আরেকটু লাইফটা ইজিয়ার হয়ে যায়। কিন্তু তারপরও অনেক সময় কিন্তু ডিপ্রেশন আউট অফ হ্যান্ড হয়ে যায়, যেটার কারণে আমরা অনেক ধরনের সিরিয়াস কেসেস দেখে থাকি। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা মেন্টাল হেলথ বা একটা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের একটা সাথে কথা বলা খুব জরুরি, এবং এই বিষয়টা অ্যাড্রেস করা এবং একসেপ্ট করা খুবই জরুরি। কারণ সবসময় সব ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালের নিজেকে হেল্প করা সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে বাহিরের মানুষেরও প্রয়োজন পড়ে। সো আমি আলহামদুলিল্লাহ এত দূর টানতে পেরেছি, আশা করছি যে পারবো। কিন্তু কোনো সময় যদি আমার মনে হয় যে আমি পারবো না, আই উইল ডেফিনেটলি গো সিক প্রফেশনাল হেল্প। আমরা আসলে এইভাবেই প্রত্যাশা করি যে আপনার কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। Now I would like to go to Ben that we really came to an end, and before I sign now I'd like to ask you that what do you think about Bangladesh, Ben? My first impression, I only have visited Dhaka and not the other cities of Bangladesh. I love it. I think the people are very, very friendly. They're very hospitable and very welcoming. And I'd love to come back and see Bangladesh. I want to see more of Bangladesh, other parts of Bangladesh besides Dhaka. Wow, that's fantastic. Thank you so much. And yes, we are friendly as a nation, and really care about each other. We're really kind, and we are friendly. And I hope that we'll be able to create a positive hype and this kind of positive image from all the countries around the world. আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখন আসলে শেষ করতেই হচ্ছে। আমি আসলে চাই না শেষ করতে, আমি চাই সারাদিন গল্প করি, কিন্তু যেটা আসলে অল হ্যাভ টাইম লিমিটেশন, সো উই হ্যাভ টু এন্ড ইট আপ। বিফোর দ্যাট আমি আসলে অবনী আপনার কাছে যেতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে শেষ যদি কিছু বলতে চান। সবাইকে বলবো ধৈর্য ধারণ করার জন্য, কারণ আমি জানি আমরা সবাই অনেক একটা কি বলবো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, নিজে অসুস্থ, হয়তো বা আত্মীয় স্বজনকে হারিয়েছে, হয়তো বা অনেক কাছের একটা মানুষকে হারিয়েছে, তারা অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। বাট জীবন থেমে গেলে হবে না, জীবন থেমে গেলে হবে না, আর চলতে হবে আমাদের। ওই যে আমি যেটা বিশ্বাস করি যে নেভার গিভ আপ। আমি কখনো মানে যেমন I lost someone, but I don't want to mention it, but I'm also facing a tough time, but you know we cannot just give up. জীবন অনেক সুন্দর, আমার নিজেকে বেঁচে থাকতে হবে, আমার ফ্যামিলি আছে, সবার কথা চিন্তা করে আমাকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে করোনার কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই প্লিজ ধৈর্য হারা হবে না, কারণ আপনি সেই মানুষটা যে এই চাকরিটার জন্য যোগ্য এবং এই চাকরিটা পেয়েছিলেন। হয়তো বা এখন কোনো কারণে এই চাকরিটা নেই, আপনি আরো ভালো কিছু পাবেন। হয়তো বা আপনি কিন্তু এই মানুষটা যেই ব্যবসাটা একটা সাকসেসের পর্যায়ে হয়তো নিয়ে গিয়েছিলেন বা শুরু করেছিলেন অনেক সুন্দরভাবে, আপনি আবার শুরু করতে পারবেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, এই বছরটা সুস্থভাবে বেঁচে থাকুন, আপনাকে দিয়ে সব হবে। এক্স্যাক্টলি, সেটাই আসলে আমরা প্রত্যাশা করি। আমরা আসলে অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজরা আপু, নাসির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ বেন ফর জয়েনিং উইথ আস। অবনী আপুকে অনেক বেশি ধন্যবাদ। সো দর্শকদের কাছ থেকে আসলে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ইয়ামাহা ইয়াংস্টার, এন্ড বিফোর আই সাইন আপ আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট কারো বয়স কম এর মানে এই না তার যোগ্যতা কম।
কেউ আসলে দেখতে সুন্দর না এর মানে এটা না যে সে আসলেই দেখতে সুন্দর না, এর মানে হচ্ছে আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা করছে, সেটাকে পরিবর্তন করেন, তারপরে মানুষের খুঁত ধরেন। Yes, definitely you have the right to criticize, but it has to be logical. But you don't have the right to be judgmental. Yes, you don't have. And don't only judge people with the glamour, with the height, or about the what age they belong to. Judge people with their inner beauty, as that's the only thing that I would like to say. Sanazida Khan would like to sign off for Yamaha Youngstar. Catch you the next episode. Till then, good luck.